নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে দুটো প্লেয়ারকে নিয়ে কথা বলবো। একজনের নাম বরুণ চক্রবর্তী আর একজনের নাম শ্রেয়াস আইয়ার। তো জীবনে যদি কখনো ডাউনফল আসে, প্রার্থনা এটাই করতে হবে যেন কামব্যাকটা এই দুজনের মতো হয়। হ্যাঁ, হার্দিক পান্ডিয়ার মতো বলতে পারো, তবে হার্দিকের 2024 আইপিএলটা খারাপ গিয়েছিল, দেন টি-20 ওয়ার্ল্ড কাপে তাড়াতাড়ি কামব্যাকটা হয়ে গিয়েছিল। বাট শ্রেয়াস আইয়ার, বরুণ চক্রবর্তী, এদের কামব্যাকটা হতে একটু সময় লাগলো, বাট সত্যি করে যে কামব্যাকটা হলো, দারুণ কামব্যাক। তো সেখানে দুটো এমন প্লেয়ার যারা কিন্তু বারবার ট্রলিংয়ের সম্মুখীন হয়েছে, যাদের দলে আসা নিয়ে, তাদের পারফরমেন্স করার পরও দলে জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে, বাট ফাইনালি সেই দুটো প্লেয়ার ইন্ডিয়াকে এই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে হয়তো সব থেকে বড় ভূমিকা রাখলো। এই দুজনের মধ্যে কেউ যদি আইসিসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ডটা পেতো চ্যাম্পিয়ন্স ট্রফির, তাহলেও অবাক হবার কিছু থাকতো না। কারণ একজন তোমার ভারতের হয়ে হাইয়েস্ট রান স্কোরার, ওভারঅল সেকেন্ড হাইয়েস্ট শ্রেয়াস আইয়ার, আরেকজন ভারতের হয়ে হাইয়েস্ট উইকেট টেকার। অবভিয়াসলি শামি আর বরুণ চক্রবর্তী দুজনেই 9টা করে উইকেট নিয়েছে, বাট বরুণ ম্যাচ কম খেলেছে। 3টে ম্যাচে 9টা উইকেট নিয়ে নেওয়া, যেখানে সেমিফাইনাল আছে, ফাইনাল আছে, সেই দুটো ম্যাচে 4টে উইকেট তোলা, ব্রিলিয়ান্ট পারফরমেন্স, ভীষণ ইম্প্যাক্ট ছিল বরুণের। আর সব থেকে বড় কথা, বরুণের ডাউনফলটা শুরু হয়েছিল এই দুবাইয়ের স্টেডিয়ামে। ডাউনফল বলবো না, তাকে নিয়ে যে ক্রিটিসিজম বা ট্রলিং সেইগুলো। কারণ 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে যেই সময় বরুণ চক্রবর্তী ভালো খেলা শুরু করেছে, দারুণ একটা আইপিএল গিয়েছিল, তবে ইন্টারন্যাশনাল স্টেজের জন্য বরুণ চক্রবর্তী কিন্তু তখন তৈরি ছিল না, এটা স্বীকার করতেই হবে। জাস্ট নতুন নতুন উঠছে, তাকে সেভাবে কোনো আমরা সিরিজে দেখিনি বা ইন্ডিয়ান টিমে খেলানো হয়নি, ডাইরেক্ট ওয়ার্ল্ড কাপে নিয়ে চলে যাওয়া হয়। এবং যেই ওয়ার্ল্ড কাপে খেলানো হয়, সেই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার ব্যাটিং পুরোপুরি ব্যর্থ হয়। এমন একটি জায়গায় খেলা হচ্ছিল যেখানে যারা সেকেন্ড বোলিং করছে, সেখানে স্পিনারদের জন্য কিচ্ছু নেই, কারণ বল গ্রিপই করা যাচ্ছিল না, এতটা ডিউ আসছিল। এমন একটা ওয়ার্ল্ড কাপ যেখানে যেই টিম টস জিতবে, তারা ফার্স্টে বোলিং করবে, তারাই গিয়ে ম্যাচ জিতবে, এটাই ট্র্যাডিশন হয়ে গিয়েছিল। আর সেখানে ইন্ডিয়ার ব্যাটিংই চলেনি। পাকিস্তানের এগেনস্টে মাত্র 151 রান করতে পেরেছিল টিম ইন্ডিয়া, যেটা কখনোই আদর্শ স্কোর ছিল না। পুরো ব্যাটসম্যানরা ব্যর্থ হয়, বল করতে এসে কোনো বোলার উইকেট পায়নি, বরুণ চক্রবর্তীও পায়নি। তার পরের ম্যাচ নিউজিল্যান্ডের এগেনস্টে ইন্ডিয়ার ব্যাটিং আরও জঘন্য করে, আরও খারাপ করে, এবং সেই ম্যাচেও কিন্তু ইন্ডিয়ার হয়ে একমাত্র 2টো উইকেট পেয়েছিল জসপ্রীত বুমরা, বাকি কেউ উইকেট পায়নি। বরুণ চক্রবর্তীর ইকোনমি ছিল 6-এর নিচে টি-20 ম্যাচে। তবে তারপর ব্যাটসম্যানদের ব্যর্থতা ঢাকা বা টিম ম্যানেজমেন্টের ব্যর্থতা ঢাকা বা কোনো পিআর স্টান্ট হোক, যাই হোক না কেন, মানে যেটা রিজন বেরিয়ে এলো নাকি সেই ওয়ার্ল্ড কাপ হারা, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তীকে নিয়ে গিয়ে ইন্ডিয়া নাকি হেরেছে, যেখানে ওভারঅল ক্রিকেটিং দৃষ্টিতে বরুণের থাকা না থাকা কোনো ফ্যাক্টরি হতো না। যদি অন্য কোনো বোলারও থাকতো ওই কন্ডিশনে, ইন্ডিয়ার ব্যাটসম্যানেরা যেরকম পারফরমেন্স করেছিল, ম্যাচ ইন্ডিয়া হারতই, সেরকমই খেলেছিল ইন্ডিয়া, বাজে খেলেছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু বলির পাঁঠা করা হয় বরুণ চক্রবর্তীকে, এবং তারপর থেকে বরুণ চক্রবর্তী ইম্প্রুভমেন্ট দেখায়। 2023 সালে খুব ভালো বোলিং করে 2024-এ হাইয়েস্ট উইকেট টেকার হয়, বাট ভারতীয় দলে তো জায়গা তার হয় না। যেখানে শুধুমাত্র আইপিএল না, কন্টিনিউয়াসলি ডোমেস্টিক ক্রিকেটেও বরুণ চক্রবর্তী ভালো আর কি বোলিং করে যায়। যেখানে একদিকে সিলেক্টারদের তরফ থেকে বলা হয় যে বরুণ চক্রবর্তী ইনজিওর্ড আছে, তবে বরুণ নিজেই জানতো না তার ইনজুরির খবর, মানে তাকে ইগনোর করার একটা রিজন দিয়ে দেওয়া হয়। আবার কখনো বরুণ চক্রবর্তীকে সিলেক্টারদের তরফ থেকে বলা হয় যে তোমাকে ব্যাটিং ইম্প্রুভ করতে হবে, তার সঙ্গে ফিল্ডিং ইম্প্রুভ করতে হবে, যেগুলো অবশ্যই একটা টিমকে হেল্প করতে গেলে ব্যাটিং ফিল্ডিং সব বিভাগেই ভালো করা জরুরি। তবে বরুণ চক্রবর্তী একটা স্পেশাল প্লেয়ার, যে বল হাতেই পুরো ম্যাচ ঘুরিয়ে দেবার ক্ষমতা রাখে। যেমন জসপ্রীত বুমরা, ওই টাইপের বোলারকে তো তুমি ব্যাটিং ইম্প্রুভ করো সেটা বলতে পারবে না। জসপ্রীত বুমরা যদি ব্যাট ধরতে নাও পারে, ফিল্ডিং নাও করতে পারে, তাকে খেলাতে হবে, কারণ 10 ওভারের মধ্যে সে ম্যাচ চেঞ্জ করে দিতে পারে। সেই টাইপের ইম্প্যাক্ট কিছুটা বরুণ চক্রবর্তীও নিয়ে আসে, বাট তার জায়গা হচ্ছিল না। দেন 2024-এর আইপিএল খুব ভালো যায়, হাইয়েস্ট উইকেট টেকার হতে পারতো, দুটো কেকেআরের ম্যাচ ক্যান্সেল না হয়ে গেলে কেকেআরকে চ্যাম্পিয়ন করতেও তার বিশাল বড় ভূমিকা ছিল। তবে তারপরও জায়গা হয় না। জায়গা তার কখন হয়? যখন গৌতম গম্ভীর দলের দায়িত্ব নেয়, দেন বাংলাদেশের এগেনস্টে সিরিজে তোমার বরুণ চক্রবর্তী ডাক পায়, দারুণ বোলিং করে, সাউথ আফ্রিকার এগেনস্টে ডাক পায়, ব্রিলিয়ান্ট বোলিং করে, এবং সেই জায়গা থেকে কিন্তু বরুণ চক্রবর্তীর কামব্যাক শুরু হয়। এবং সেখানে দাঁড়িয়ে বিজয় হাজারে ট্রফি, 50 ওভারের টুর্নামেন্ট, সেখানেও সব থেকে বেস্ট বোলিংটা কিন্তু বরুণ চক্রবর্তী করে, বেস্ট স্পিনার। তবে তারপরও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম 15 জনের দলে কিন্তু বরুণের ডাক হয়নি। কিন্তু ফাইনালি বরুণ চক্রবর্তীকে নিয়ে যাওয়া উচিত ছিল, এটা আমরা সবসময় আলোচনা করেছি, এবং জয়সওয়ালের জায়গাতে বরুণকে নিয়ে যাওয়া হয়। তখনও কথাবার্তা হয় যে জয়সওয়ালকে বাদ দিয়ে বরুণকে একটা এক্সট্রা স্পিনার নিয়ে আসার কোনো দরকারই ছিল না, বাট কি দরকার ছিল, টিম ম্যানেজমেন্ট কি ভেবেছিল, সেটা আমরা দেখতে পেয়েছি। বরুণ চক্রবর্তীর পারফরমেন্স দেখেছি, প্রথম ম্যাচে এসেই 5টা উইকেট নিয়ে নেয়া,
এমন বোলিং করা যেই বোলিংয়ের পর তাকে আর ড্রপই করা যাবে না। এবং তারপরে স্টেজে আমরা দেখলাম সেমিফাইনাল ফাইনালে বরুণ চক্রবর্তীকে অ্যাকচুয়ালি জসপ্রীত বুমরাকে যেভাবে ইউজ করে, যে কোনো একটা পার্টনারশিপ হচ্ছে, উইকেট চাই, আউট করতে হবে, সেই জায়গাতে কিন্তু বরুণ চক্রবর্তীর হাতে বারবার ক্যাপ্টেন বল তুলে দিল। মানে সব থেকে ভরসার প্লেয়ারটা হয়ে উঠল বরুণ চক্রবর্তী। সেটা সেমিফাইনালে ভারতের সব থেকে বড় হেডকে আউট করা হোক, বা ফাইনালে যখন একটা ভালো ওপেনিং পার্টনারশিপ হচ্ছে সেখানে এসে উইল ইয়ংকে আউট করা, বা পরবর্তীকালে নিউজিল্যান্ডের সব থেকে ডেঞ্জারাস ফিনিশার গ্লেন ফিলিপসের উইকেটটা নেওয়া, বরুণ চক্রবর্তীর ইম্প্যাক্ট তো প্রচুর ছিল। তারই সঙ্গে সঙ্গে ফিল্ডিংও তার ইম্প্রুভমেন্ট আমরা দেখেছি ডে বাই ডে। প্রথম নিউজিল্যান্ড ম্যাচটাই হয়তো অতটা ভালো করতে পারেনি, তবে ফাইনালে যথেষ্ট চেষ্টা করেছে, নিজের পা বাড়িয়ে দিয়ে রান বাঁচিয়েছে, কিছুটা ইনজিওর্ড হয়ে, সব মিলিয়ে এফোর্ট তো দেখিয়েছে। এবং যে ইম্প্যাক্ট দিয়েছে, যেরকম বোলিং করেছে, ব্রিলিয়ান্ট। বরুণ চক্রবর্তী কিন্তু ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো ভীষণ বড় ভূমিকা রেখেছে, এবং কামব্যাকটা কিন্তু দেখার মতো ছিল। এই দুবাইয়ের স্টেডিয়ামেই তার কিছুটা ডাউনফল হয়েছিল, এবং এই দুবাইয়ে এসেই কিন্তু সে নিজেকে প্রমাণ করলো, এবং হয়তো 2026 টি-20 ওয়ার্ল্ড কাপেও তার জায়গাটা পাকা করে ফেললো। এমনিতেই টি-20 টিমে তার জায়গা পাকা প্রায় হয়েই গিয়েছে, তবে একটা আইসিসি ট্রফিতে যদি এরকম বোলিং করে, সেখানে ক্যাপ্টেন, কোচ তারা আরও ভরসা পেয়ে যাবে যে না, বরুণ চক্রবর্তী আমাদের মেন স্পিনার হতে চলেছে। বাকি আর একজনের কথা, যার কথা বলবো, শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারকেও কম ট্রলিংয়ের সম্মুখীন হতে হয়নি। শ্রেয়াস আইয়ার এমন একটা প্লেয়ার যার হ্যাঁ খেলার মধ্যে কিছু লিমিটেশন ছিল। 2022 ওই সময়ে দাঁড়িয়েও শ্রেয়াস আইয়ার ছিল ইন্ডিয়ার বেস্ট নম্বর 4 অপশান, 4 নম্বরে ব্যাটিং করার একটা যে জায়গা, যেখানে 2019 ওয়ার্ল্ড কাপের আগে ইন্ডিয়ার সব থেকে বড় সমস্যা ছিল, সেখানেই কিন্তু উঠে আসে শ্রেয়াস আইয়ার, যার উপর ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ভরসা তো করতো, বাট তার খেলার ধরন নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন উঠতো যে শ্রেয়াস আইয়ার শর্ট বল খেলতে পারে না। হ্যাঁ, 2021-22 সময় সেটা একটা শ্রেয়াসের প্রবলেম ছিল, বাট শ্রেয়াসের মাইন্ডসেট এত ভালো যে সে কিন্তু পুরো সেই উইকনেসটাকে এখন স্ট্রেংথে কনভার্ট করে ফেলেছে। শর্ট বলের এগেনস্টে শ্রেয়াসকে রীতিমতো ভালো স্কোরিং শট খেলতে আমরা দেখছি। দেন 2023 আইপিএলের আগে শ্রেয়াস আইয়ার সিদ্ধান্ত নেয় যে 2023-এর আইপিএলটা সে স্কিপ করবে, সার্জারির জন্য যাবে, তার ব্যাকে কিছুটা প্রবলেম হচ্ছিল, যাতে 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে সে শার্প করতে পারে। কারণ সেই পর্যায়ে পর্যন্ত শ্রেয়াস আইয়ার এতটা ভালো খেলেছিল যে ওডিআই টিমে তার জায়গাটা পাকা হয়ে গিয়েছিল। বাট যখন শ্রেয়াস তোমার চোট সারিয়ে ফিরলো, এসে পাকিস্তানের এগেনস্টে একটা ম্যাচে আবার কিছুটা ইনজিওর্ড হয়ে যায় বোধহয়, পাকিস্তান ম্যাচের আগে এশিয়া কাপের কথা, 4 নম্বরে কেএল রাহুল ব্যাট করতে আসে, 100 করে, কোহলিও 100 করে পাকিস্তানের এগেনস্টে, এশিয়া কাপের ম্যাচ ছিল। তবে সেই সময় থেকে আবার শ্রেয়াসের জায়গা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয় যে শ্রেয়াসের জায়গাতে অন্য কাউকে ইউজ করা যেতে পারে, সূর্যকুমার যাদবকে খেলানো যেতে পারে। মানুষ শ্রেয়াসের সব পাস্ট কন্ট্রিবিউশনের কথা ভুলে যায়, তবে ক্যাপ্টেন, কোচ তারা মনে রেখেছিল। তারা 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে শ্রেয়াসকেই প্রথম চয়েস হিসেবে নেয় খেলায়। তার আগে অস্ট্রেলিয়ার এগেনস্টে সিরিজেও শ্রেয়াস ভালো ব্যাটিং করে এবং ইম্প্যাক্টও শ্রেয়াস দেখায়। 4 নম্বরে ব্যাট করতে এসে ভারতের হয়ে একটা ওডিআই ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান করার রেকর্ডটাও করে, এবং সেটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। যদি আমরা সেমিফাইনালের কথা মনে করি নিউজিল্যান্ডের এগেনস্টে, সেই ম্যাচে বিরাটের 100 নিয়ে কথা হয়, বাট ওই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল শ্রেয়াসের ইনিংসটা, কারণ পিচ ব্যাটিংয়ের জন্য ভীষণ ভালো ছিল, এবং শ্রেয়াস যে স্ট্রাইক রেটে রানটা করে সেটাই ইন্ডিয়াকে একটা বড় স্কোর করে দিয়েছিল, যে কারণে ইন্ডিয়া ম্যাচটা জিততে পারে। ওই ইনিংস না এলে কে বলতে পারে সেদিন উইলিয়ামসন, ডাইরেল মিচেল তারা হয়তো ইন্ডিয়াকে ফাইনালেই উঠতে দিত না। ফাইনালের আগে অস্ট্রেলিয়া টিম তারা 1 ঘন্টার একটা মিটিং করে, যেই মিটিংয়ের বেশিরভাগ সময়টা আলোচনা হয় যে ব্যাটসম্যানটাকে নিয়ে ইন্ডিয়ার, তার নাম ছিল শ্রেয়াস আইয়ার। হ্যাঁ, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, প্রত্যেকের থেকে বেশি সময় অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট কী করে শ্রেয়াসকে আউট করা যায় সেটাতে দিয়েছিল। এবং আমার এখনও মনে হয় যে 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে রোহিতের আউট হয়ে যাওয়াটা টার্নিং পয়েন্ট নয়, রোহিত তো যে কাজটা করতে চেয়েছিল সেটা করে দিয়েছে। টার্নিং পয়েন্ট শ্রেয়াসের আউট হয়ে যাওয়াটা। শ্রেয়াস যদি 10 ওভার টিকে যেত ওখানে, ইন্ডিয়ার যে রানটা করেছিল তার থেকে আরও 50 রান মিনিমাম বেশি করতে পারত, কারণ শ্রেয়াস কখনই ম্যাক্সওয়েল, হেডেদের অত ইজিলি বল করে যেতে দিত না। ওই জায়গাতে দাঁড়িয়ে শ্রেয়াস এই সময় যেরকম ফর্মে ছিল, তো ঠিক আছে, শ্রেয়াস ভালো কন্ট্রিবিউশন করার পরও তার আবার পারফরমেন্সের কথা ভুলে যাওয়া হয়। 2024 আইপিএলের আগে আবার কিছুটা কন্ট্রোভার্সি, শ্রেয়াসের কিছুটা ব্যাক পেন হয়, যেই কারণে সে রঞ্জিত খেলছিল, একটা রঞ্জি ম্যাচ স্কিপ করে এবং কেকেআরের ট্রেনিং ক্যাম্পে যায়, কারণ সেই সময় তার কিছুটা ব্যাক ইস্যু ছিল। এবং কেকেআরের ট্রেনিং ক্যাম্পে গেলেও কিন্তু শ্রেয়াস কোনো ট্রেনিং করেনি, বাট সেটা দেখে কিছুটা ইগো স্যাটিসফাই করতে অজিত আগারকার একটা রিপোর্ট দেয়, যেখানে মেন লক্ষ্য ছিল ঈশান কিষান, যে ভারতের জাতীয় দলে না থেকে পার্টি করছিল, করছিল, সেই সবের জন্য তাকে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়া হবে। তবে শুধু ঈশানকে বাদ দেবে, তার সঙ্গে শ্রেয়াসের নামটাও জুড়ে দেয়। শ্রেয়াস তারপরও আসে, রঞ্জি খেলে, বাট তাকে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়া হয়।
এবং শ্রেয়াস তারপর কেকেআর হয়ে কিন্তু আইপিএল ট্রফিও জেতে অ্যাজ এ ক্যাপ্টেন। এবং তারপর থেকে শ্রেয়াসের সেন্ট্রাল কন্ট্রাক্টে তাকে অ্যাড করা হবে সেটা শোনা তো যাচ্ছিল, বাট সেন্ট্রাল কন্ট্রাক্ট কিন্তু এখনও অবধি শ্রেয়াস আইয়ার পায়নি। এবং সেম 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গিয়েও শ্রেয়াসের জায়গা নিয়ে আবার প্রশ্ন উঠতে শুরু করে। কিছু কিছু মানুষের দাবি হয় যে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট তো 4-এ ঋষভ পন্থকে খেলাতে পারে, 5-এ কে এল রাহুলকে, লেফট রাইট কম্বিনেশন হবে। গৌতম গম্ভীর, আমি তার সব ডিসিশনকে রেসপেক্ট করছি, বাট ইভেন গম্ভীরও হয়তো ভেবেছিল যে আমরা জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে পারি, রোহিত শর্মার সঙ্গে, 3-এ কোহলি, 4-এ শুভমান গিল। মানে প্রথম ইংল্যান্ডের এগেনস্টে ম্যাচটায়, ওডিআই ম্যাচটায়, সেখানে শ্রেয়াসকে প্লেইং 11-এ রাখা হয়নি, যেটা আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ছিল। তবে ভাবো যে ইনজুরি কখনো কত ভালো কাজে আসতে পারে, প্লেয়ারদের ইনজুরি হোক কখনোই আমরা চাই না, বাট ওই ফার্স্ট ম্যাচে কোহলি ইনজিওর্ড হয়ে যায়, যেই কারণে শ্রেয়াস চান্স পায় এবং এসেই কিন্তু শ্রেয়াস একটা ম্যাচ ডিফাইনিং ইনিংস খেলে, ব্রিলিয়েন্ট ইনিংস খেলে। এবং গম্ভীর সিওর হয়ে যায় যে না, শ্রেয়াসকে আর ড্রপ করা যাবে না। এবং শ্রেয়াস নিজের জায়গাটা সেখানে পাকা করে, মানে এত ভালো খেলার পরেও শ্রেয়াসকে নিজের জায়গাটা আবার পাকা করতে হয়েছে একটা ভালো ইনিংস খেলে। নিজের জায়গাটা সে পায়নি অত সুন্দর একটা ওডিআই ক্যাম্পেইন যাওয়ার পরও, কারণ ওই ওডিআই ওয়ার্ল্ড কাপের পর তো ইন্ডিয়া বেশি তোমার ওডিআই ম্যাচ খেলেও নি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তবে দেন শ্রেয়াসের জায়গা পাকা হয়, তারপর শ্রেয়াস আসে এবং এই টুর্নামেন্টে ব্রিলিয়ান্ট, সেমিফাইনালে একটা ভালো ইনিংস, ফাইনালে একটা ভালো ইনিংস, তার সঙ্গে সঙ্গে তোমার নিউজিল্যান্ডের এগেনস্টে যেটা লাস্ট ম্যাচ ছিল সেই ম্যাচেও শ্রেয়াস আইয়ার তোমার দুরন্ত একটা ইনিংস খেলে। ইন্ডিয়া স্ট্রাগল করছিল, সেখান থেকে 250-তে যে ইন্ডিয়ার স্কোরটা গিয়েছিল শ্রেয়াসের সেখানে ভূমিকা ছিল। পাকিস্তানের এগেনস্টে তোমার ভালো ইনিংস খেলে, কোহলির সঙ্গে পার্টনারশিপ করে, প্রত্যেকটা ম্যাচে রান করেছে। এবং শেষ 3টে ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল, নিউজিল্যান্ড ম্যাচ, এই 3টে ম্যাচেই যদি শ্রেয়াসের উইকেটে ইন্ডিয়া হারাতো রীতিমতো ইন্ডিয়া চাপে পড়তে পারতো, যেরকম মানে সিচুয়েশন ছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে শ্রেয়াস ভীষণ ইম্প্যাক্টফুল মানে ভূমিকা রেখেছে। এই টুর্নামেন্টে ইন্ডিয়ার হয়ে সব থেকে সেরা ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। হ্যাঁ, কোহলি, রোহিত তো ফাইনালেই খেলেছে, কোহলিরও ব্যাটিং ভালো হয়েছে, বাট আমার কাছে এই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ডেফিনেটলি শ্রেয়াস আইয়ার। যেরকম ইম্প্যাক্ট রেখেছে, আর শ্রেয়াস যখন ব্যাট করতে আসছিল পিচ তখন স্লো হয়ে যাচ্ছিল, স্পিনাররা অপারেট করছিল, যেটা দুবাইয়ে খেলা ইজি হয় না, বাট শ্রেয়াস করে দেখিয়েছে। আর শ্রেয়াস আয়ারকে কিন্তু নিজের কেরিয়ারে প্রচুর ট্রোলিংয়ের সম্মুখীনও হতে হয়েছে, সেটা চাহালের বউ ধনশ্রীর সঙ্গে নাচা নিয়ে হোক, যেখানে তারা ভালো বন্ধু, সেই নিয়ে যেভাবে আর কি নোংরা নোংরা ট্রল হয়েছে, বা তোমার শ্রেয়াসের অ্যাটিটিউড নিয়ে হোক, সেখান থেকে শ্রেয়াসের এইভাবে কামব্যাক এবং ফাইনালি মানে সেরা ব্যাটসম্যান হওয়া, ইন্ডিয়ার হয়ে ইন্ডিয়াকে ট্রফি জিততে সাহায্য করা, শ্রেয়াসের কামব্যাকও আমি ভীষণ খুশি। এবং কালকে ম্যাচের শেষে ইন্টারভিউ দিতে গিয়ে ট্রফি জেতার পর শ্রেয়াসের চোখে আমরা একটু জলও দেখলাম, এবং সেটা মেনলি এলো যখন তার মায়ের কথা এলো, যেখানে কিন্তু শ্রেয়াসের মা 10 তারিখের মানে আজকের টিকিট কেটে রেখেছিল একদম টুর্নামেন্টের আগে থাকতেই, যে একদম ট্রফি জিতেই ইন্ডিয়া ফিরবে। এটা একদম শ্রেয়াস আইয়ারের মায়ের বিশ্বাস ছিল, এবং সেই নিয়ে কথা বলতে গিয়ে শ্রেয়াসের চোখে আমরা জল দেখলাম। তার সঙ্গে হয়তো এগুলো ভাবে না শ্রেয়াস, যে সে এত ভালো করার পরেও তাকে মাঝে মধ্যে ইগনোর করা হয়েছে, সেন্ট্রাল কন্ট্রাক্টে নেই, সেগুলোও ভাবতে পারে। তবে যেভাবে শ্রেয়াস কামব্যাকটা করলো সত্যি দেখার মতো। 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপটা শ্রেয়াসের যেরকম গিয়েছিল, আইসিসি ট্রফি সেও ডিজার্ভ করতো, ফাইনালে পেয়েছে। ইভেন মোহাম্মদ সামিও, সামিকে নিয়েও জাস্ট এই টুর্নামেন্ট শুরুর আগে কথাবার্তা হচ্ছিল যে সামি থাকলে নাকি ইন্ডিয়া আইসিসি ট্রফি জেতে না, সেটাও ভুল প্রমাণিত হলো। তো সব মিলিয়ে বরুণ, শ্রেয়াস, এদের কামব্যাকগুলো দেখার মতো ছিল। আমার তো ভীষণ ভালো লাগছে এই দুই প্লেয়ারের জন্য, তোমাদের মতামত জানিও। তো সেখানে বরুণকে নিয়ে কি বলবে, শ্রেয়াসের খেলা নিয়ে কি বলবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।